আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও অভিশপ্ত কুসুমগঞ্জ। তারানাথের সাথে আলাপ হওয়ার পর থেকেই গল্প শোনার প্রতি আমার ঝোঁক বেড়েছে। সুযোগ পেলেই তাই কিশোরীর সাথে তারানাথের বাড়িতে যাওয়ার সুযোগ খুঁজতে থাকি। একদিন কিশোরী আমার বাড়িতে আসতেই তাকে বললাম, কিশোরী, এই চলো একবার তারানাথের ডেরায় যাই, ওনার কাছ থেকে অনেকদিন গল্প শোনা হয় না। বেশ, ঠিক আছে, চলো তাহলে সেদিকেই যাওয়া যাক। আমার মনটাও গল্প শোনবার জন্য কয়েকদিন ধরেই বেশ ছটফট করছিল। গ্রীষ্মের বিকেলে ফুরফুরে হাওয়া বইছিল। আমি আর কিশোরী টুকটাক কথা বলতে বলতে হাঁটতে লাগলাম। কিছু পরে দেখলাম আমরা মটলিনের একেবারে মুখটায় এসে হাজির হয়েছি। আমি কিশোরীকে বললাম, এই নাও, ওই দোকান থেকে তেলে ভাজা কিনে নাও, আমার কাছে বাসিং শো আছে, যদি পারো চারির জন্য জিলিপি নিয়ে নাও, সে খেতে খুবই ভালোবাসে। কিশোরী দোকান থেকে তেলে ভাজা ও জিলিপি নিয়ে এসে হাজির হলো। আমিও কিশোরী ধীরে ধীরে তারানাথের বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালাম। বাড়ির সামনে গিয়ে পৌঁছতেই দেখি চারি দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে। কোথাও একটা যাচ্ছে সে। আমাকে দেখেই এক গাল হেসে বলল, আরে বাহ কাকাবাবু, আপনারা এসে গেছেন দেখছি। তা ওই প্যাকেটে কি আছে? নিশ্চয়ই জিলিপি। আমি জিলিপির প্যাকেটটা চারির দিকে এগিয়ে দিয়ে বললাম, হ্যাঁ, এ নাও, তোমার জন্য আমরা নিয়ে এসেছি। আশা করি তোমার ভালোই লাগবে, নাও ধরো। তা কোথাও যাচ্ছ নাকি? আসলে বাবার শরীরটা খুব একটা ভালো নেই, সেই পরশুদিন থেকে কাশি হয়েই চলেছে, সেই জন্যই ওষুধ কিনতে যাচ্ছি। কিন্তু ওই লোক বুঝলে তো, এত অসুস্থতার মধ্যেও হাজারো কাজ করেই চলেছে, এত কষ্টের মধ্যেও মানুষের জন্য ভেবে চলেছেন। এভাবে চলে বলুন? কিছু ভেবো না, ওনার মধ্যে অপার শক্তি রয়েছে, উনি একেবারেই সুস্থ হয়ে যাবেন। তুমি বরং ওনার জন্য ঔষধি নিয়ে এসো, আমরা ভিতরে গিয়ে বসছি। উনি ঘরেই আছেন তো? হ্যাঁ, বাবা ঘরেই আছেন, আপনারা গিয়ে বসুন, আমি আসি। আমিও কিশোরী ঘরে প্রবেশ করলাম। দেখলাম তারানাথের চৌকিটা খালি পড়ে রয়েছে। চৌকিতে অনেকগুলি বই সাজানো রয়েছে। আগে যেটা কোনোদিন করিনি আজ করলাম। কি মনে হতে একটা বই হাতে নিয়ে দেখতে শুরু করলাম, কিন্তু পাতা উল্টানোর পরেও বইয়ের ভিতরে থাকা তথ্যগুলিকে উদ্ধার করতে পারলাম না। এরপরই কিশোরীকে উদ্দেশ্য করে কিছু বলতে যাব, এমন সময় দেখলাম চিরাচরিত কণ্ঠে ঠাকুরমশাই ঘরে প্রবেশ করলেন। আমাকে উদ্দেশ্য করে বললেন, কাশিটা বড্ড বেড়েছে বিভূতি, বড্ড বেড়েছে। এটা বলা মাত্রই দেখলাম তিনি বেশ কিছুক্ষণ সজোরে কাশতে থাকলেন। আমি তাড়াতাড়ি করে জলটা তার দিকে এগিয়ে দিতেই তিনি বললেন, এসব কাশি জলে দূর হয় না গো। অন্যকে রক্ষা করতে গিয়ে তার রোগটা নিজের শরীরে ধারণ করেছি, তার জন্যেই এই ব্যাধি। এ যে কবে নাশ হবে জানা নেই। এমন অনেক দোষ নিজের শরীরে ধারণ করতে হয়েছিল, এইভাবেই তো বেঁচে আছি আমি। যাই হোক, তা তোমরা গত সপ্তাহে আসনি কেন? তোমাদের আশায় ছিলাম যে। আপনি এই চৌকিতে আগে বসুন, আপনার জন্য বাসিং শো আর তেলে ভাজা নিয়ে এসেছিলাম, কিন্তু শরীরেরই অবস্থা দেখে খুবই খারাপ লাগছে। আচ্ছা, তাহলে আজকে বরং আমরা ফিরেই যাই বরং। হ্যাঁ, এই শরীর নিয়ে কি আর আপনি আমাদের কাহিনী শোনাতে পারবেন? মনে হয় না। সে নয়, আমরা পরে আসবো কোনো একদিন। আজ বরং আপনি বিশ্রাম করুন। না, এভাবে চলে যাবার কোনো প্রয়োজন নেই। তোমরা বসো, আমি ঠিক আছি। মানব জীবনের এই বড় জ্বালা বুঝলে বিভূতি, রোগ ব্যাধি শরীরটাকে গ্রাস করতে থাকে। তাদের এই আগ্রাসী প্রভাবের হাত থেকে নিজেকে রক্ষা করবার কাজ বড়ই কঠিন। যাই হোক,
এসব কথা এখন থাক। এসব বিষয়ে ঢুকলে দেখবে সময় ঝড়ের বেগে অতিবাহিত হয়ে গেছে। কোথা দিয়ে যে সময়টা বেরিয়ে যাবে কল্পনাও করতে পারবে না। কাজেই এসব চিন্তা দূরে সরিয়ে রেখে এখন বরং কাহিনীর গর্ভেই প্রবেশ করা ভালো। ঠাকুরমশাই, আজকে না আমরা আপনার কাছে একটা বিশেষ আর্জি নিয়ে এসেছি। সেটির বিষয়ে যদি আপনি আমাদের একটি কাহিনী শোনান তাহলে খুব ভালো হয়। তারানাথ আমার কথা শুনে সহাস্যে বললেন, তোমাদের কাহিনী মানে তো সেই গল্প বলার মতো ব্যাপার। ওইভাবে কি আর মানুষের জীবনে কিছু ঘটে গো? ওইভাবে ঘটে না। আমার জীবনের এই কাহিনীগুলি এক একটা জ্বলন্ত অভিজ্ঞতার মতো। সেই অভিজ্ঞতাগুলির সাথেই আমাকে এতকাল যুঝতে হয়েছিল। তা তা তোমরা এমন কাহিনী শুনতে চাও? আমরা ডাইনির কাহিনী শুনতে চাই। আপনি আমাদের এই বিষয়ে আগেও একটা কাহিনী শুনিয়েছিলেন, সেই থেকেই ডাইনির বিষয়ে জানবার ইচ্ছেটা আরও অধিক মাত্রায় বৃদ্ধি পেয়ে গিয়েছিল। তাই আজকে যদি আপনি আমাদের এই বিষয়ের উপরে আরও একটি কাহিনী শোনান তাহলে খুবই ভালো লাগবে। ওহো, আচ্ছা, এই ব্যাপার। বেশ, তবে তাই হোক। আজ আমি তোমাদেরকে এমন একটি কাহিনী শোনাতে চলেছি যা আমি নিজের চোখে দেখেছিলাম। এই ঘটনাটি ঘটেছিল কুসুমগঞ্জ নামক গ্রামটিকে কেন্দ্র করে। ওই গ্রামের সাথে যে অচিরেই যোগসূত্রতা তৈরি হয়ে যাবে সেটা আমি আশা করিনি। ওই গ্রামটির নামটি আজও আমার মনের মধ্যে থেকে গিয়েছে। সেবারের বর্ষাকালটায় বাড়ির বাইরে পা রাখার জো ছিল না। একদিন গ্রামের পথে হেঁটে যাচ্ছি, তখন সন্ধ্যা ঘনিয়েই এসেছে। দমকা হাওয়ার রেশটা গায়ে এসে লাগছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। বুঝতেই পারছিলাম বৃষ্টি নামবে। বলতে বলতেই ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছিল। আমি অনতি দূরেই একটি পরিত্যক্ত কুটির দেখে তার ছাওয়ার তলায় আশ্রয় নিলাম। সেখানে কেউ থাকতো একটা, কারণ একটা খাটিয়া আর একটা জলের কুঁজো দেখেছিলাম। এদিকে বৃষ্টির রেশটা ক্রমে বেড়েই চলেছে। তবু কিছুক্ষণের মধ্যেই দেখলাম বৃষ্টিটা ধরা দিয়েছে। আমি সেখানে আর প্রতীক্ষা না করেই বাড়ির দিকে তাড়াতাড়ি পা চালিয়ে যেতে শুরু করলাম। এমন সময় দেখলাম তীব্র বেগে বাজ পড়ল। বৃষ্টিহীন আকাশে বাজ পড়ার লক্ষণ মানেই অশুভ সংকেত। পুরাকালে এই বিষয়টিকে বিনা মেঘে বজ্রপাত হিসেবেই সাব্যস্ত করা হয়েছিল। আজও এই প্রবাদটি প্রায় ব্যবহৃত হতে দেখা যায়। আসলে কোনো বিপদের সংকেত দেখতে পেলেই মানুষের মনের মধ্যে নানান রকমের আশঙ্কা কাজ করতে থাকে। আমিও সেটা অচিরেই আন্দাজ করতে পেরেছিলাম। তাই আরো দ্রুত পা চালিয়ে নিজের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম। এমন সময় কোথা থেকে একটি লোক দৌড়ে এসে আমাকে ধাক্কা দিল। আমি সহসা ঘাবড়ে গিয়ে বললাম, এ কি, দেখে যাবেন তো? জানি তারা রয়েছে, কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি কোনো বিপদে পড়েছেন। তা এভাবে আসছেন কেন? কি হয়েছে কি? দেখলাম একজন তরুণ, বয়স এই 25 কি 26 বছর হবে। সে দর দর করে ঘামছে। আমাকে দেখা মাত্রই বলল,
আমাকে আমাকে এখান থেকে যেতে দিন। আমি দূরের গায়ে থাকি, আমি পালাচ্ছি। ওই ওই ডাইনি আমাকে শেষ করে ফেলবে। আমাকে যেতে দিন এখান থেকে। সে কাউকে ছাড়বে না, সে আপনাকেও শেষ করে ফেলবে। সরে যান, সরে যান আমার পথ থেকে, আমার রাস্তা ছাড়ুন। ছেলেটির কথার কোনো অর্থ বোঝার আগেই তাড়াহুড়োতে সে এগিয়ে যেতে লাগলো। এরপরেই দেখলাম সামনে কিছুটা এগিয়ে গিয়ে একটি উঁচু পাথরের সাথে ধাক্কা খেয়ে মাটিতে হুমড়ি খেয়ে পড়ে গিয়েছে সে। আমি বিষয়টি দেখা মাত্রই চমকে উঠলাম। ভাবলাম, না, এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, ওই ছেলেটিকে রক্ষা করতে হবে। আমি ওই ছেলেটির দিকে এগিয়ে গিয়ে তাকে ধরে তুলে বললাম, বৃষ্টিটা আবারও তো বাড়বে, আকাশে মেঘ জমেছে, বাজ পড়ছে। এমতো অবস্থায় আমি কিছুতেই তোমাকে এভাবে একা যেতে দিতে পারি না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অসুস্থ, ঠিক করে চলতে অবধি পারছো না। এসো তো, আমার সাথে এসো, এসো। ছেলেটি কিছুতেই আমার সাথে আসতে রাজি হচ্ছিল না। এরপরে অনেক জোরাজুরির পর তাকে রাজি করাতে পারলাম। তারপর তাকে সঙ্গে নিয়ে কুটিরে ফিরে এলাম। তাকে সেই খাটিয়ায় বসতে বললাম, ভিজে জামা কাপড়গুলি ছেড়ে নিতে বললাম। আমার ঝোলা থেকে একটি বস্ত্র পরিধান করলেন তিনি। তারপরে আমি তার দিকে জলের গেলাসটি এগিয়ে দিতেই ঢক ঢক করে এক নিঃশ্বাসে সম্পূর্ণ জলটি খেয়ে শেষ করে ফেললেন তিনি। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? কোথা থেকে আসছো? আর এমন অবস্থায় বা তোমার কেন হয়েছে? আমার নাম প্রবাল। আমি কুসুমগঞ্জ গ্রামেরই এক বাসিন্দা। আমাদের গ্রামের উপর এক ঘোর বিপদ নেমে এসেছে। এমন এক বিপদ যার সাথে যুঝতে পারার ক্ষমতা আমাদের নেই। আমি এক বিভীষিকার কবল থেকে কোনো ক্রমে পালিয়ে বাঁচার চেষ্টা করছিলাম। জানি না শেষমেশ কতটা সম্ভব হবে, কারণ ওই দুটি চোখ আমাকে সবসময় নিজের দিকে আকর্ষণ করে চলেছে। আমি যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই ওই দুটি চোখকে আমি দেখতে পাচ্ছি। আমি জানি এর পরিণতি কি হতে পারে। আমার আর বাঁচার কোনো উপায় নেই। হ্যাঁ, আমি সেটা আন্দাজ করতে পারছি যে কিছু একটা অশুভ ব্যাপার হয়েছে। তবে সবটাই কি যুক্তিতর্কের মাপকাঠির দ্বারা আবদ্ধ? তেমন তো নাও হতে পারে। হয়তো তোমার চোখের সামনেই সমাধান রয়েছে, কিন্তু ভয় ও আশঙ্কার দ্বারা তুমি সেটিকে দেখতে পাচ্ছ না। একটা জিনিসের থেকে পালিয়ে বেড়ালেই যে তুমি সেটির কবল থেকে মুক্তি পেতে পারবে, এমনটা ভাবাটাও ভুল। যে নিজের মনে জোর আনো। আমি আপনাকে চিনি না, কিন্তু এরকমভাবে আজ অবধি কাউকে বলতে শুনিনি। আপনার কথার মধ্যে এক জাদু আছে। কেমন এক নিমেষে আমার মনের সমস্ত ভয় আপনি দূরে সরিয়ে দিলেন। আপনি কে? আমি চুপ করে রইলাম। দেখলাম বাইরে বৃষ্টিটা আরো জোরে নেমেছে। আমি জানালা ভেজিয়ে দিতে দিতে বললাম, হ্যাঁ, আমি খুবই সাধারণ মানুষ, ঈশ্বরের সাধনা করেই দিন কাটে। আসল বিপদের কারণ খুঁজে বার করবার ক্ষেত্রে আমি সর্বদা আমার অর্জিত অভিজ্ঞতাগুলিকেই দাম দিয়ে এসেছি। আচ্ছা, এবার বলো তো, আসল ব্যাপারটা ঠিক কি? দেখলাম প্রবাল আরো কিছুটা সাহস ফিরে পেয়েছে। বাহ, খুব ভালো কথা বললেন তো আপনি। আসলে আমাকে এবং আমাদের গ্রামকে এক কুৎসিত ডাইনি নিজের দখলে রেখেছে। আপনি কি সেই ডাইনির কবল থেকে আমাদের গ্রামকে উদ্ধার করতে পারবেন? আমাকে যে তুমি ভারী সমস্যায় ফেলে দিলে। আমার যে অন্য জায়গায় যাওয়ার ছিল। তবে তোমাদের বিপদটাও সাধারণ না। তবে আদৌ আমি কিছু করতে পারবো কিনা এই মুহূর্তে বলতে পারবো না। তবে হ্যাঁ, তোমার পাশে থাকতে পারি। সমস্যার সমাধানের জন্য যদি কোনো সাহায্যের প্রয়োজন পড়ে, সেটা করতে পারি বই কি।
দেখলাম প্রবালের চোখ দুটো জল করছে। বুঝলাম সে আবারও হারিয়ে যাওয়া বিশ্বাসটা ফিরে পেয়েছে। সে ধীরে ধীরে শুরু করলো তার কাহিনী। আমি শহর থেকে গ্রামে এসেছিলাম বাবা মার সাথে কয়েকদিনের জন্য থাকতে, কিন্তু গ্রামে পা রাখবার পর থেকেই ঘটতে থাকলো একের পর এক ঘটনা। সেই ঘটনার পিছনে লুকিয়ে থাকা রহস্য খুঁজে বার করতে গিয়ে আমি নিজেই সেই প্রেতাত্মার কবলে পড়লাম। সে কি জীবিত নাকি প্রেতাত্মা এই বিষয়েও আমার কোনো ধারণা নেই। যদিও গ্রামে পা রাখার সাথে সাথে আমার মা আমাকে সতর্ক করে দিয়েছিলেন, কিন্তু কেন যে সব কিছুর থেকে আমাকে দূরে থাকতে বলা হচ্ছিল তা আমি সত্যি বুঝিনি। আমি মায়ের কাছে যতবারই এই গ্রামটি রাতের বেলা ঘুরে দেখার জন্য বায়না করতাম, তিনি সর্বদাই আমাকে বারণ করে দিতেন। মা বলতেন, না, খবরদার না। এখন গ্রামের যে অবস্থা, তাতে করে রাতের বেলা বাড়ির বাইরে একেবারেই বেরোনো যাবে না। এই গ্রামের কেউই তা করে না। কাজেই আমি কিছুতেই তোমার জীবনের ঝুঁকি আছে জেনেও তোমাকে বাইরে বেরোতে দেব না বাবা। তাহলে তুমি মায়ের কথার অবাধ্য হলে কেন? বিশ্বাস করুন, আমি অবাধ্য হতে চাইনি। মায়ের কথা শুনে কোনোদিন কিছু বলিনি ঠিকই, তবে মনে মনে এই রহস্য ভেদ করার একটা ইচ্ছে আমি সাজিয়ে ফেলেছিলাম। গ্রামের মধ্যে যে কিছু একটা ঘটেছে এবং সেটা এই গ্রামটাকেই কেন্দ্র করে ঘটেছে, সেটা আমি মোড়লের মুখেও শুনেছিলাম। সেদিন রাতে আমি বাড়ির বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। রাত একটু গভীর হতেই দেখলাম বাবা মা ঘুমিয়ে পড়েছে। ভাবলাম এই সুযোগেই আমাকে বাইরে যেতে হবে। বিষয়টা কি সেটা দেখতেই হবে। গ্রামের সকলে এমন ভয় পেয়ে রয়েছে কেন? কি কারণে তাদের মধ্যে এত আতঙ্ক? তারপর বেরোলে বাইরে? হ্যাঁ, আমি গুটি গুটি পায়ে বাইরে বেরোলাম। এমন সময় দেখলাম একটা লোক 4-5 জনকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম তার একটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হয়তো আলাপ আলোচনা করছে। আমি আড়ালে দাঁড়িয়ে তাদের সমস্ত কথা মনোযোগ দিয়ে শুনতে লাগলাম। দেখলাম সামনে দাঁড়িয়ে থাকা লোকটি স্বয়ং গ্রামের মোড়ল মশাই। তিনি নিজেই কোনো একটি বিষয়ে ওই 5 জনকে পরামর্শ দিচ্ছেন। আমি পরিষ্কার শুনতে পেলাম মোড়ল মশাই বলছেন, শোনো, আগামী অমাবস্যার মধ্যেই আমাদেরকে জোটবদ্ধ হয়ে ওই পাহাড়ের কোলে থাকা গুহাটির উদ্দেশ্যে এগিয়ে যেতে হবে। এই কাজ কিন্তু আমাদের কারোর দ্বারাই সম্ভব হবে না। বুঝতেই পারছো, গ্রামে যেভাবে মৃত্যুর হার বাড়ছে, তাতে করে বোঝাই যাচ্ছে এটি কোনো সাধারণ মানুষের কাজ হতেই পারে না। যাক, শোনো, আমি এক তান্ত্রিকের সাথে কথা বলেছি। তার তত্ত্বাবধানেই আমাদেরকে এই কাজটি সংগঠিত করতে হবে। আমাদের একার দ্বারা ওই ডাইনির সাথে মোকাবিলা করা সম্ভব নয়। খুব সাবধানে পা ফেলতে হবে। সুন্দর পুরুষদেরকে ফাঁদে ফেলতেই এসেছে সে। এই করে সে নিজের আয়ু বৃদ্ধি করতে চাইছে। আমরা যদি তাকে শেষ করতে না পারি, তাহলে হয়তো গোটা গ্রামই শেষ হয়ে যাবে। আমি আড়ালে দাঁড়িয়ে তাদের আলোচনাগুলো শুনলাম, কিন্তু ওনারা ডাইনি ডাইনি করে কেন চিৎকার করে যাচ্ছিলেন তা আমি বুঝলাম না। আসলে শহরে থাকার ফলে গ্রামের কুসংস্কারের প্রতি আমার মন ছিল না কোনোদিনই, কিন্তু ওনারা কেন এতটা শঙ্কিত হয়ে পড়ছেন সেটার কারণ খোঁজার উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়লাম। কিছু দূর যাওয়ার পরেই দেখলাম জঙ্গলের সীমানা শুরু হয়েছে। আমি সেদিকে পা বাড়াতে যাব, এমন সময় নূপুরের ছমছম আওয়াজ আমার কানে এলো। তারপর মনে হলো ফিসফিস করে কেউ যেন আমার পিছনের দিক থেকে ডাকছে। আমি চমকে পিছনে তাকাতেই দেখলাম একটি সুন্দরী মেয়ে আমার সামনে দাঁড়িয়ে। তার অমন রূপ দেখে আমি যেন মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইলাম। কোনো নারী যে এতটা সুন্দর হতে পারে সেটা আমি ভাবতেই পারছিলাম না। তার পা থেকে মাথা পর্যন্ত সর্বাঙ্গই ছিল সুন্দর। পরনে কামরাঙা শাড়ি, সারা গা অলঙ্কারে সুসজ্জিত। সেই রূপ, সেই শরীরী বিভঙ্গকে ভাষায় বর্ণনা দেয়া খুবই কষ্টকর ঠাকুরমশাই।
আমি মেয়েটির দিকে এগিয়ে যেতে লাগলাম। তার চোখের দিকে তাকাতেই আমি সম্মোহিত হয়ে গেলাম। মনে হলো কোনো এক চুম্বকীয় শক্তি আমাকে তার দিকে আকর্ষণ করে চলেছে। আমিও অবাক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইলাম। আমার পা এগোতে লাগলো অদ্ভুত একটা ঘোরের মধ্যে। আমি দেখলাম মেয়েটি পিছন ফিরে জঙ্গলের অভিমুখে এগিয়ে চলেছে। তাকে লক্ষ্য করে আমিও পিছু নিতে শুরু করলাম। জঙ্গলের সীমান্তে পা রাখতে যাব, ঠিক এমন সময় কোথা থেকে একটা কাটা নরমুণ্ড আমার পায়ের কাছে গড়িয়ে এসে আমার পথ অবরোধ করল। সেদিকে তাকাতেই আমি চমকে উঠলাম। ঘোর কাটল আমার। ভয়েতে আমার শিরা বেয়ে রক্তের হিমেল স্রোত বয়ে গেল। দেখলাম কাটা মুন্ডটি আমার দিকে তাকিয়ে রয়েছে, কিছু একটা বলতে চাইছে। মুন্ড কাটা অবস্থাতে কেউ কিভাবে কথা বলতে পারে? আমি আতঙ্কে পিছিয়ে সরে গেলাম। এমন সময় সেই মুন্ডটি আমার দিকে তাকিয়ে বলল, এখান থেকে চলে যাও। যাকে লক্ষ্য করে এগিয়ে চলেছ সে তোমাকেও শেষ করে ফেলবে। সে স্বয়ং মৃত্যু। খবরদার সেদিকে পা বাড়িও না। ভালো কথা বলছি, এখান থেকে চলে যাও। সে সব পারে। যেমন দেখো, আমার হত্যা করেছে, আমার শরীরটাকে ছিঁড়ে খেয়েছে। সে পড়ে আছে শুধু মাথাটা। তারপরেও আমি জীবিত রয়েছি। তুমিও কি এইভাবে বেঁচে থাকতে চাও? ওই যে দেখো, আমার শরীরটা দূরে জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে। আমি ঠকঠক করে কাঁপতে শুরু করলাম। এমনটা আবার হতে পারে নাকি? এসব কি দেখছি আমি? সব যুক্তি তর্ক সব কেমন মিথ্যে মনে হচ্ছে। মেয়েটিকে কিন্তু আর কোথাও দেখতে পেলাম না। আমি কাঁপতে কাঁপতে কিছুটা সামনের দিকে এগিয়ে যাব, এই সময় একটা ছিন্ন বিচ্ছিন্ন শরীর আমার নজরে পড়ল। আমি সেটি দেখা মাত্রই চিৎকার করে উঠলাম, না, বাঁচাও! তারপর আবার সেই নুপুরের শব্দ শুনলাম। মিষ্টি একটা গন্ধে ভরে গেছে চারপাশ। আমার বাম কাঁধে নরম হাতের স্পর্শ পেতেই আমি চকিতে পিছন ঘুরে দেখলাম সেই সুন্দরী মেয়েটা আবার আমার পিছনে এসে দাঁড়িয়েছে। তবে একটা আশ্চর্য ব্যাপার দেখলাম, মেয়েটির ঠোঁট নড়ছে না, কিন্তু আমি যেন ওর কথা শুনতে পাচ্ছি। একটা দমকা হাওয়ার রেশ আমার কানের এক পাশ থেকে আর এক পাশে সরে যাচ্ছে, বলছে, আমার কাছে এসো, আমি তোমাকে সব দেব। ওই কাটা মাথা যা বলেছে সব মিথ্যে। ওগুলো তোমাকে ভয় দেখানোর কৌশল মাত্র। আমি যে তোমার অপেক্ষাতেই রয়েছি। এসো, এসো বলছি, এসো, আমাকে স্পর্শ করো, আমার কাছে এসো। আমার যে কি হয়েছিল তা আমি জানি না। আমার পা দুটো যেন মাটির সঙ্গে আটকে গিয়েছিল। আমি পাথরের মতো ওখানে দাঁড়িয়েই চোখ বন্ধ করে ঈশ্বরকে স্মরণ করছিলাম। এমন সময় হঠাৎ মনে হলো আমার ডান কাঁধে কেউ যেন স্পর্শ করেছে। আমি প্রচণ্ড ভয়ে পিছনের দিকে তাকিয়ে ফেরার সময় সজোরে একটা চিৎকার করে ফেললাম, কে ওখানে? আমার কথা শোনা মাত্রই একজন লোক আমার দিকে কিছুটা এগিয়ে এসে বললেন, কি ব্যাপার? কে আপনি? এত রাতে আপনি এখানে কি করছেন? আপনাকে তো এখানে আগে কোনোদিন দেখিনি। গলার স্বর শুনে লোকটির দিকে ভালোভাবে তাকাতেই বুঝলাম উনি গ্রামের মোড়ল মশাই। কিন্তু তিনি এত রাতে এদিকে কি করছেন? সেটি ভাবা মাত্রই আমার মনের মধ্যে থাকা কৌতূহলের মেঘ আরও ঘনীভূত হলো। আমি জিজ্ঞেস করলাম, আরে মোড়ল মশাই, আপনি বা এত রাতে এখানে কি করছেন? আমি হরিধর চক্রবর্তীর ছেলে প্রবাল, শহর থেকে গ্রামে ফিরেছি। আসলে আমি আপনাদের কথা শুনেছি লুকিয়ে। কথাগুলো শোনবার পর ভেবেছিলাম ডাইনিকে আমি নিজের চোখে দেখব, কিন্তু কি ভয়ঙ্কর সেই অনুভূতি। ওই মেয়েটা, হ্যাঁ ওই মেয়েটা কোথায় গেল? তাকে তো আর দেখতে পেলাম না। আপনি সরুন, মেয়েটি ওই জঙ্গলের দিকেই গেছে।
একে তো এত সুন্দরী একটা মেয়ে, এত রাতের অন্ধকারে এই জঙ্গলের দিকে কেনই বা যাবে? সরুন সরুন, আমায় তাকে রক্ষা করতে হবে, সরুন। মোড়ল মশাই সাথে সাথে আমার হাত চেপে ধরলেন, তারপর বললেন, খবরদার, ওদিকে যেও না, একেবারেই না। তুমি কাকে দেখেছো আমি জানি না, তবে সে গেল কোথায় এটা কি একবারও ভেবে দেখেছো? এত সহজে কি কেউ চোখের সামনে থেকে গায়েব হয়ে যেতে পারে? কখনোই নয়। এটা জেনে রেখো। তুমি এক্ষুনি আমার সাথে এসো, তোমার সাথে কথা বলতে হবে। এইভাবে তোমাকে এখানে একা রেখে যেতে আমি পারবো না। চলো আমার সাথে। আমি মোড়লের সঙ্গে তার কুটিরের দিকে এগিয়ে গেলাম। তারপর কুটিরের ভিতরে প্রবেশ করে উনি আমাকে এমন একটা জিনিস দেখালেন যা দেখা মাত্রই আমি শিউরে উঠলাম। উনি আমাকে একটি হাতে আঁকা ছবি দিয়ে বললেন, মেয়েটাকে কি এরকম দেখতে ছিল? আমি ভালো করে ছবিটার দিকে তাকাতেই চমকে উঠলাম। বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেই তো দেখেছি আমি। আপনি এর আঁকা ছবি কোথায় পেলেন? সে এক ইতিহাস প্রবাল। তবে তোমাকে একটা কথা বলতে চাই। এটি এই গ্রামের জমিদার পরিবারের সাথে যুক্ত একটি কাহিনী, অতীতে ঘটে যাওয়া কাহিনী। এখন আর তার কোনো অস্তিত্ব নেই বলতে পারো, তবে সেই দৃষ্টান্তকে আজও আমাদের বহন করে এগিয়ে নিয়ে চলতে হচ্ছে। সে কথা তোমার সামনে বলতে পারাটা খুবই মুশকিলের বিষয়। আসলে ওই ইতিহাস সম্পর্কে আমরা কেউই সেভাবে প্রচ্ছন্ন ধারণা রাখি না, কিন্তু বলতে পারো এই ছবিটিকে ওই জমিদার বাড়ির থেকেই উদ্ধার করা হয়েছিল। কেউ না কেউ সেটি অঙ্কন করেছিলেন। এর সাথে অবশ্যই কোনো কাহিনী জড়িয়েছিল, তাই এমনটা হয়েছিল। এটা অনেক দিন আগেই আমার হাতে এসেছিল। আমার পিতাকে সযত্নে এটিকে নিজের কাছে রেখে দিতে দেখেছিলাম, তবে কোনোদিনও তিনি এর কারণ ব্যাখ্যা করতে চাননি। কিন্তু তাকে এই নিয়ে কিছুই জিজ্ঞাসা করাও হয়নি। তবে অনেকেই বলেছিলেন এটা নাকি একটি অভিশপ্ত চিত্র। এটির উপরে ভিত্তি করেই নাকি সর্বনাশ হয়েছিল। বর্তমানে গ্রাম থেকে একে একে গায়েব হয়ে যাচ্ছেন বহু মানুষ, বিশেষ করে পুরুষদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের বিশ্বাস এই জমিদার বাড়িটাই সব অশান্তির কারণ। সে কি? তা আপনারা সেখানে গিয়ে সত্যিটা জানতে চাননি? ওই জমিদার বাড়িতে এখন আর কেউ যেতে পারে না। সেখানে গিয়ে ওই পুরনো অতীতকে খুঁজে বার করবার কাজও এতটা সহজ নয়। ওই স্থানে আর কারোর উপস্থিতিই নেই। কে খুঁজতে যাবে ওই অতীতকে? আমাদের কারোর সাহস নেই। তবে শুনেছি যারা গ্রাম থেকে গায়েব হয়ে গিয়েছেন তারা নাকি এক পরমা সুন্দরীকে পিছু করেই জঙ্গলের দিকে এগিয়ে গিয়েছিলেন। এরপরে তাদের লাশ পাওয়া গিয়েছিল। আমি কোনোদিনও কারোর বয়ান নিতে পারিনি, কারণ তার পূর্বেই তারা সকলে মৃত্যুমুখে পতিত হয়েছিলেন। তোমাকে জানি না কেন জিজ্ঞাসা করবার ইচ্ছে তৈরি হলো, তাই আমি এই ছবিটিকে দেখালাম। তুমি যদি একেই দেখে থাকো তাহলে জেনে রেখো সে তোমাকে দেখে ফেলেছে। সে একবার যাকে দেখে ফেলে সে তাকে নিজের সঙ্গে করেই নিয়ে যায়। তুমি কোনোভাবেই আর তার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। এবারে তোমাকে সাবধান হতে হবে। আমি নিজেও জানি না এর প্রকৃত রহস্য কি, তবে গ্রাম থেকে এত মানুষের গায়েব হয়ে যাওয়া আর তারপরে এই ছবিতে থাকা মেয়েটিকে দেখতে পাওয়া, এটা কোনো সাধারণ ঘটনা হতেই পারে না। তোমাকে নিজের খেয়াল রাখতে হবে প্রবাল। আগামী অমাবস্যা পর্যন্ত তুমি বাড়ির বাইরে কোথাও বেরিও না, কারণ বিপদ তো বলে কয়ে আসে না। সব থেকে ভালো হয় তুমি যদি গ্রাম ছেড়ে চলে যাও। ঠিক আছে, আমি ভেবে দেখব ব্যাপারটা। কিন্তু আপনি যে গুহার কথা বাকিদের বলছিলেন সেটা কি? হ্যাঁ, গুহা। আমরা কজনে মিলে জঙ্গলের ভিতরে একটি গুহার সন্ধান পেয়েছি। সেখানেই আগামী অমাবস্যায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ওই গুহাটিকে কেন্দ্র করে আদৌ কোনো রহস্য উদ্ঘাটিত হতে পারবে কিনা আমাদের কারোরই জানা নেই। তবে আমরা সেই বিষয়ে একেবারেই একমত যে ওই গুহাটিতেই থাকে কোনো কালো শক্তি, আর জঙ্গলের মধ্যেই এই মেয়েটি গায়েব হয়ে যায়।
আমরা মনে করি জঙ্গলের ওই প্রান্তে অবস্থিত গুহার সাথেই এর কোনো যোগসূত্র রয়েছে। তবে জমিদার পরিবারে এর ছবি পাওয়া গিয়েছিল কেন? কে এটিকে অঙ্কন করিয়েছিল? বা এটির সাথে ওই রমণীর কি সম্পর্ক? এসব এখনো আমাদের কাছে পরিষ্কার হয়নি। কাজেই এগুলো আগামী অমাবস্যায় পরিষ্কার হতে পারে। তার পূর্বে তুমি কোথাও বেরিও না। হতেই তো পারে ওই ডাইনির পরবর্তী শিকার তুমি। আপনি এতটা নিশ্চিত হয়ে বলতে পারছেন কি করে যে ওই মেয়েটি আসলে ডাইনি? এমনটা তো নাও হতে পারে। অমাবস্যার দিনকেই সত্যতা নিরূপণ করা সম্ভব। যদি তুমি চাও তাহলে আমাদের সাথে যেতে পারো। আমরা জঙ্গলের অভিমুখে অগ্রসর হব। তবে একটা কথা খেয়াল রেখো, এই বিষয়ে কিন্তু কাউকেই জানতে দেওয়া যাবে না, তাহলে সমস্যা আরো বাড়বে। আমরা কজন এই বিষয়টিকে 5 কান হতে দিইনি, কাজেই তুমিও দিও না। যাবে আমাদের সাথে? আমি ঘাড় নেড়ে সম্মতি জানিয়েছিলাম যে আমি যাব। তারপর মৌলের সাথে বাড়িতে ফিরে এসেছিলাম। কিন্তু এরপর থেকে শুরু হয়েছিল একের পর এক ভয়ঙ্কর ঘটনা। প্রত্যেক দিন রাতের বেলা কেউ যেন জানলার কাছে এসে আমাকে ডাকত। তার আবেগী কণ্ঠের মধ্যে ছিল এক সম্মোহনের বার্তা। আমি কেন, যে কেউই তার ডাকে সম্মোহিত হতে পারে। যে কোনো পুরুষ মানুষকে সে নিজের দিকে আকর্ষণ করতে পারত। এরকমভাবে বেশ কয়েকদিন রাতেই সে ডাকতে লাগলো। আমি প্রায়ই রাতের অন্ধকারে জানলার বাইরে মুখ বাড়িয়ে তাকে দেখবার চেষ্টা করতাম, কিন্তু কাউকেই দেখতে পেতাম না। একদিন রাতে যখন বিষয়টির পুনরাবৃত্তি ঘটল, তখন জানলার সামনে একটা দিক ঘেঁষে একটা ধোঁয়ার আবরণ দেখতে পেলাম। সেই ধোঁয়ার মধ্যে মনে হলো কোনো সুন্দরী যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছে। তার সম্মোহনের মধ্যে জাদু ছিল, এমন এক জাদু শক্তি যাতে আমি ক্রমান্বয়ে তার দিকে আকৃষ্ট হয়ে পড়ছিলাম। আমি বিছানা ছেড়ে উঠতে পারছিলাম না। দেখলাম সেই নারী জানালা ভেদ করে আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে, আমার দিকে ক্রমশ এগিয়ে আসছে। তার নুপুরের শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। ঝুন ঝুন শব্দে বেজে চলেছে সেই নুপুরের তান। আমি ভয়ে উৎকণ্ঠায় বাকশক্তি হারিয়ে ফেলেছিলাম। তারপর দেখলাম সে ক্রমশ আমাকেই ধাওয়া করছে। ঘরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত সে ভেসে বেড়াতে লাগলো। আমি কিছু বোঝার আগেই হঠাৎ চোখের সামনে আবিষ্কার করলাম এমন এক ভয়ঙ্কর মুখ, যেটা দেখা মাত্রই আমার শরীরের সব রক্ত একেবারে হিম হয়ে গেল। কোথায় সেই অপরূপ সুন্দরী? তার পরিবর্তে আমার সম্মুখে এক বিভীষিকা, এক ভয়ঙ্কর বিভীষিকা। কি বিভৎস সেই মুখ, নজিরবিহীন বিভৎসতা। আমি কাঁপা কাঁপা গলায় বলে উঠলাম, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে ছেড়ে দাও। আমি চোখের পলক ফেলবার আগেই দেখলাম আবার সেই ভয়ঙ্কর চেহারাটি সুন্দরীতে পরিণত হয়েছে। আমি তার চোখের দিকে তাকাতেই সে আমায় পুনরায় সম্মোহিত করল। এরপরে আমি নিজেকে ধরে রাখতে না পেরে তার দিকে আকৃষ্ট হয়ে গেলাম। সে আমাকে জড়িয়ে ধরল। আমি তার মায়াবী সোহাগে পরিণত রূপ পেতে শুরু করলাম। তারপর আমাদের মধ্যে দূরত্ব ক্রমশ কমে এলো। আমি যখন নিজেকে সম্পূর্ণরূপে তার কাছে বিলিয়ে দিয়েছি, এমন সময় কাঁধের কাছে একটা প্রচণ্ড আঘাত পেয়ে আমি চিৎকার করে উঠলাম, বাঁচাও, বাঁচাও আমাকে! দেখলাম আমার কাঁধের পাশে কেউ নিজের ধারালো নখ দিয়ে আঁচড়ে দিয়েছে। ওই নখের আঘাত বহুবার আমাকে ক্ষতবিক্ষত করতে লাগলো। রক্ত গড়িয়ে পড়তে শুরু করলো। আমি বেঘোরে গোঙাতে শুরু করলাম। এরপর কেবল দেখতে পেয়েছিলাম এক বিভৎস চেহারা। আমার অর্ধনিমিলিত চোখের সামনে কেউ যেন বলে চলেছে, তোকে আমি তিলে তিলে শেষ করব। যেভাবে আমাকে শেষ হতে হয়েছিল একইভাবে তুই নিজেকে শেষ করতে পারবি না। তোর উপরে যে আমার নজর পড়েছে, আমি যে তোকে নিজের সাথে নিয়ে যেতে পারিনি,
সেই দিন তোকে নিজের খদ্দে পরিণত করতে পারতাম যদি না নায়েবের কাটা মুন্ডুটা আমার যাত্রা পথে বাধা না দিত। আর ওই মোড়ল বড্ড বেড়েছে না? জানে না নিজের প্রাণের মায়া ত্যাগ করে এবারে ওকেও পরলোকবাসী হতে হবে। তুই কিছু চিন্তা করিস না, তুই হলি আমার প্রথম শিকার, যাকে আমি দিনের দিন শেষ করতে পারিনি। তুই আমার নাগাল থেকে বেঁচে বেরিয়েছিস, তাই তোকে আমি এত সহজে মৃত্যু দেব না। তোর শরীরটাকে ভোগ করব আমি, তারপর নিজের হাতে তোকে আমি তিলে তিলে মারব। হ্যাঁ, তিলে তিলে। ওই অট্টহাসির রেশটা আমার মস্তিষ্ককে বারবার আঘাত করতে লাগলো। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। পরের দিন আমি মাকে আর বাবাকে গোটা বিষয়টা খুলে বলেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। ওই ডাইনি আর আমাকে ছাড়বে না। আমি সর্বত্র তাকে দেখতে পাই, তার কণ্ঠস্বর শুনতে পাই। আমি সব জায়গায় তার থেকে পালিয়ে বেড়াচ্ছি, তবু তার হাত থেকে মুক্তি পাচ্ছি না। আমি জানি না আমার কি হবে, কে আমাকে রক্ষা করবে। তবে এইটুকু বুঝতে পারছি যে ওই জমিদার বাড়ির সাথে এর কোনো একটা সম্পর্ক রয়েছে। বিষয়টি এখানেই শুরু। বুঝলাম। তা অমাবস্যার দিন তুমি বেরিয়েছিলে? না, অমাবস্যার দিন আমি ভয়ে বাড়ির বাইরে বেরোতেই পারিনি। প্রতিদিন রাতের বেলা মনে হতো সে বুঝি আমায় পাহারা দিচ্ছে। আমি ভয়ের চোটে বাড়ির বাইরে বেরোতে পারতাম না। আমি কি করব ভেবে না পেয়ে ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে রাখতাম। ফলে অমাবস্যার দিন আমি মোড়ল মশাইয়ের সাথে ওই জঙ্গলে আর যেতে পারিনি। অর্থাৎ গুহা দর্শন তোমার দ্বারা সম্ভব হয়নি, আর তুমি আসল সত্যটাও জানতে পারোনি? না, তবে সেখানে গিয়ে তাদের সাথে কি হয়েছিল বা পরিস্থিতি যে আরও ভয়ঙ্কর আকার ধারণ করেছিল সেটা পরে জানতে পেরেছিলাম। অমাবস্যার দিন রাতে মোড়লরা ওই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছিল ঠিকই, তবে পরের দিন আর কেউ ফেরত আসেনি। জঙ্গলের এক প্রান্তে মুন্ডহীন অবস্থায় তাদের লাশগুলোকে পড়ে থাকতে দেখা গিয়েছিল। তাহলে তুমি এখানে এলে কিভাবে? আসলে আমি পালিয়ে এসেছি গ্রাম থেকে। এহেন পরিস্থিতিতে আপনি বলুন, গ্রামে থাকা আমার পক্ষে সম্ভব ছিল কি? আমি শহরে আসতে পারিনি, কারণ বাড়ি থেকে বেরোনোর সমস্ত রাস্তা ওই ডাইনি প্রায় বন্ধ করে দিয়েছিল। সে কাউকেই তার অতীত জানতে দেবে না। যদি কেউ সেই অতীতের দিকে হাত বাড়ানোর চেষ্টা করে তাদেরকে সে সমূলে শেষ করে দেবে। আমি জানি সে এখনও এখানেই আছে, আমাদের কথাবার্তা শুনছে। আমি একদিন সমস্ত শক্তি একত্রিত করে ঘর থেকে পালানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। বাবা মাকে না জানিয়েই বেরিয়ে পড়েছিলাম, আর সেই থেকে পথের ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছি। আমার কোথাও ঠাঁই হয়নি, কারণ আমি যেখানেই যাই সেই বিভীষিকা আমার পিছু করছে। আমাকে বাঁচান, আমাকে দয়া করে বাঁচান। আজকে বহুদিন বাদে আপনার আশ্রয়ে এসে আমি অনেকটাই নিশ্চিত অনুভব করছি। না হলে এখনো হয়তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম, আর কখন যে আমার সর্বনাশ হয়ে যেত আমি নিজেও জানতে পারতাম না। প্রবাল কথাগুলি বলে আমার সামনে অঝরে কাঁদতে শুরু করলো। আমি তার মনের অবস্থার কথা বুঝতে পারলাম। এই বিষয়টার নিষ্পত্তি যে এত সহজে করা সম্ভব নয়, আর সেটা করতে হলে আমাকে আরো গভীরে প্রবেশ করতে হবে, এটা বেশ ভালোভাবেই আন্দাজ করতে পারলাম। প্রবালকে বললাম, আমি জানি সে আছে, সে আমাকে এবং তোমাকে উভয়কেই দেখতে পাচ্ছে। সে যে কোনো সময়েই আমাদের উপর নিজের ক্ষমতার দ্বারা প্রভাব সৃষ্টি করতেই পারে। তবে এসবের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে।
এসবের থেকে নিজেদেরকে রক্ষা তো করতেই হবে, তবে অতি অবশ্যই সেই রহস্যের খোঁজও আমাদের করতে হবে যেখান থেকে সবটা শুরু হয়েছিল। আমাদেরকে ওই গ্রামে ফিরে যেতে হবে প্রবাল। ভয় নেই, আমিও তোমার সাথেই যাব। এই নাও, এটি নিজের শরীরে ধারণ করো। এই কথাটি বলে আমি প্রবালকে একটি লাল রঙের মোটা সুতো দিয়েছিলাম। সেটিকে এসে নিজের ডান হাতের সাথে শক্ত করে বেঁধে নিয়েছিল। একই সাথে আমিও নিজের হাতে সেটা বেঁধে নিয়েছিলাম। এরপরে ছিল গাত্র বন্ধনের কাজ। সেটিও আমি মন্ত্রের মধ্যে দিয়ে সম্পন্ন করে নিয়েছিলাম। আমি জানতাম প্রবাল যাকে দেখতে পাচ্ছে সে এক অতৃপ্ত প্রেতিনী, আর সে ততক্ষণ পর্যন্ত প্রবালকে নিজের সাথে রাখবে যতক্ষণ না পর্যন্ত সে প্রবালকে চিরতরে শেষ করে ফেলছে। ফলে সেই ভাবনাই আমাকে আরো ভাবিয়ে তুলেছিল। দেখলাম ভোর হয়ে গেছে। আমি ও প্রবাল বীরবল্লভপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পথে যেতে যেতে প্রবালকে বললাম, এই লাল সুতোটা নিজের শরীর থেকে একদম খুলবে না। এটিকে ওই কালো শক্তি খুলে দেওয়ার চেষ্টা করতে পারে। সে বারে বারে এসে তোমাকে বিব্রত করবে। তুমি যাতে এই শুভ চিহ্নটিকে নিজের শরীর থেকে খুলে আলাদা করে দাও, সেটির জন্য সে ক্ষণে ক্ষণে প্রভাবিত করতে থাকবে তোমাকে, কিন্তু কোনো মতেই ওটা খুলবে না। আচ্ছা চলো, এবার এগোনো যাক। আমরা ভোরের দিকে রওনা হয়ে গিয়েছিলাম। যখন গ্রামে প্রবেশ করলাম দেখলাম সন্ধ্যা ঘনিয়ে এসেছে। গ্রামটাকে দেখে মনে হচ্ছিল একেবারে শান্ত ও স্থবিরতায় পরিপূর্ণ একটি আস্বাদন যেন গোটা গ্রামটিকে ঢেকে রেখে দিয়েছে। সেখানে সকলের অনুপ্রবেশ নিষিদ্ধ। জায়গাটিকে একবার ভালো করে দেখে নেওয়ার পরে আমি প্রবালকে বললাম, এবারে তোমাদের বাড়ির দিকে এগোনো যাক প্রবাল। তোমার বাবা ও মা তোমাকে দেখে খুশি হবেন। তুমি তাদেরকে না বলে যেভাবে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলে, তাতে তারা হয়তো দুশ্চিন্তায় একেবারেই ভেঙে পড়েছেন। তোমাকে জীবিত অবস্থায় দেখলে তারা অনেকটাই খুশি হবেন। চলো। মনে হয় এতদিনের ঝড় যেন শান্ত হয়েছে। ভাগ্যিস আপনার সাথে পরিচয় হয়েছিল, না হলে তো জানতেই পারতাম না যে এমনও একজন আছেন যিনি এর বিহিত খুঁজে বার করতে পারবেন। সত্যি সেদিন যদি ঈশ্বরের অনুগ্রহে তোমার সাথে আমার সাক্ষাৎ না হতো, তাহলে হয়তো কোনোভাবেই আমি এত বড় বিপদের কথা জানতেই পারতাম না। কোথাও না কোথাও এই বিষয়টার সাথে তোমারও একটা নিগুড় সম্পর্ক জড়িয়ে রয়েছে প্রবাল। সেটির সাথে পাল্লা দিতেই বোধহয় আমাদের দুইজনের সাক্ষাৎ হয়েছে। নাও নাও, এবার চলো, নাহলে দেরি হয়ে যাচ্ছে। আমরা কথা বলতে বলতে এগোতে লাগলাম। গ্রামটির মধ্যে এক অদ্ভুত রকমের শান্তি বিরাজ করছিল। দেখলে মনে হবে সেখানে যেন কারুর অস্তিত্ব নেই। কত দিনের পুরনো একটি স্থান। সেখানে যে কোনো মানুষ বাস করতে পারে মনেই হয় না। অথচ প্রতিটি জায়গার মধ্যে লুকিয়ে থাকা প্রশান্তিকে খুঁজে বার করতে গেলেই যে ভয়ঙ্কর অতীতের সাথে পরিচিত হতে হবে, সেটি ভেবেই আমি পিছিয়ে আসছিলাম। আরো কিছুটা পথ এগিয়ে যেতেই একটি বড় বাড়ি নজরে পড়ল। বুঝলাম এটাই প্রবালদের বাড়ি। কিন্তু সেখানে মানুষের জটলা দেখা মাত্রই আমরা দুজনেই থমকে দাঁড়ালাম। আচমকা দেখলাম প্রবাল দৌড়ে ওইদিকে ছুটছে। আমিও অজান্তেই তার পিছু নিতে শুরু করলাম। দেখলাম সেখানে গিয়ে ছেলেটা হঠাৎ পাগলের মতো চিৎকার করতে শুরু করেছে। তারপরেই ওই লোকজনের ভিড় ঠেলে
সে ভিতরে প্রবেশ করল। আমিও তাকে লক্ষ্য করে ওই একইভাবে মানুষের ভিড় ঠেলে ভিতরে প্রবেশ করতেই দেখলাম সাদা চাদরে মোড়ানো রয়েছে দুটি মৃতদেহ। প্রবালকে দেখলাম কান্নায় ভেঙে পড়েছে। কিছুই বলতে পারলাম না। কোথা থেকে একটি দমকা হাওয়া এসে ওই চাদরটি সরিয়ে দিতেই দুটি ক্ষত বিক্ষত দেহ বেরিয়ে এলো। আর অন্যদিকে প্রবাল দুটি শরীরকে দেখা মাত্রই বমি করতে শুরু করলো। তারপরে কিছুটা শান্ত হয়ে আমার দিকে সরে এলো। তারপরে বলল, ঠাকুরমশাই সব শেষ হয়ে গেল। আমি যদি সেদিন বাড়ি থেকে না পালাতাম তাহলে হয়তো এসবের কিছুই হতো না। আমার মা বাবাকে সেই শেষ করে ফেলেছে। আমি জানি সেই করেছে। এ তারই কাজ। হে ঈশ্বর, আমার সাথে কি হলো? প্রবাল, আমরা আজকে সকালেও তোর মা বাবাকে সুস্থ অবস্থায় দেখেছি রে। মোড়ল মশাইয়ের মৃত্যুর পরে গ্রাম পঞ্চায়েতের কাজ একেবারেই বন্ধ হয়ে গেছিল। তোর বাবা গ্রাম পঞ্চায়েতের কিছু কাজ পুনরায় শুরু করবার চেষ্টা করছিলেন, আর এই কারণেই তিনি কাছারিতেও যাচ্ছিলেন। কালকে রাতেও উনি সুস্থ ছিলেন। আজকে সকালে আমি ওনার সাথে পরবর্তী কার্যপ্রণালীর বিষয়ে আলোচনা করতে এসেছিলাম। তুই তো জানিসই, মোড়ল মশাই সহ কেউই এই যাত্রায় বেঁচে ফিরতে পারেননি। এরপরে ওই জঙ্গলে প্রবেশ করবার মতন সাহস আর কারোরই ছিল না। তবুও তোর বাবাই একমাত্র এই কাজে এগিয়ে এসেছিলেন। তাই আমরাও ভেবেছিলাম ঠিক এর একটা বিহিত খুঁজে বার করা সম্ভব। কিন্তু আজকে সকালে এসেই তোর বাবার মায়ের এই ছিন্ন ভিন্ন লাশ নজরে পড়ল। জানি না কোন শত্রু এভাবে তাকে শেষ করেছে। তোকেও কিছুদিন ধরে গ্রামের কোথাও দেখতে পাওয়া যাচ্ছিল না। এই নিয়েও গ্রামের মধ্যে অনেক আলোচনা কানে আসছিল। তবে আমি সকলকে শান্ত করিয়ে দিয়ে বলেছিলাম, তুই হয়তো নিজের লেখাপড়ার কাজে পুনরায় শহরে পাড়ি দিয়েছিস, তাই তোকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু কেউই আমার কথাটার মূল্য দেয়নি কো। তারা সকলেই বলেছিল তোর উপরেও নাকি ওই ডাইনির চোখ পড়েছে। সে তোকে স্বীকার করতে না পারায় তোকে তিলে তিলে মারতে চেয়েছিল। তুই তার নাগালের বাইরে চলে যাওয়ায় সে আরও রেগে গেছে, আর সে গ্রামের মধ্যে তাণ্ডব শুরু করেছে। এসবে তোর বাবা মা কোনোদিনও সেভাবে কান দেননি। তোর বাবা কুসংস্কারে বিশ্বাসী হলে তোকে শহরে পাঠাতেন না। তিনি অকালে নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন। আমার তো মনে হয় ওনার কোনো শত্রু এই কাজটি করেছে। না হলে জল জ্যান্ত লোক দুটি কিভাবে নিজেদেরকে এমনভাবে শেষ করে ফেলতে পারেন? হ্যাঁ, তুই বল দেখি, কিভাবে পারেন? লোকটির কথা শুনে প্রবাল কিছুই বলতে পারল না। সে পাথরের মতো ঘরের দাওয়া আগলে বসে রইল। দেখলাম সে একেবারে পাথর হয়ে গিয়েছে। তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে, অথচ মুখে কোনো কথা নেই। এরপর গ্রামবাসীরা ওর মা বাবার মরদেহ দাহ সৎকার করলেন। মুখাগ্নি প্রবালই করল। এরপরে আমি শান্তি সস্তায়নের কাজ সেরে প্রবালকে নিয়ে বাটিতে ফিরে এলাম। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে তাকে বললাম, প্রবাল, নিজেকে শক্ত করো। জানি এহেন পরিস্থিতিতে কোনো কথাই কাজ করবে না। তোমার মনের ভিতরটা উথাল পাথাল করে চলেছে, তবে আমাদেরকে এসবের উপরে উঠে ভাবতে হবে। প্রবাল, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? প্রবাল, কি হলো? উত্তর দাও। এমন সময় প্রবালের রূপ দেখে আমি চমকে দূরে সরে এলাম। কি দেখছি আমি? দেখলাম সে আমার দিকে লাল দুটো চোখ নিয়ে
তাকিয়ে রয়েছে। এরপরে সে নিজের হাঁটুর উপরে ভর দিয়ে ছুটে ঘরের একটি কোণার দিকে এগিয়ে গেল। তারপরে দেওয়াল বাইতে শুরু করলো। দেখলাম বাইরের প্রকৃতি আবারও অস্থির হতে শুরু করেছে। কোথা থেকে দমকা বাতাস এসে ঘরের ভিতরে প্রবেশ করেছে। এরই মধ্যে প্রবালের কণ্ঠ থেকে ভেসে আসতে লাগলো একটা অদ্ভুত শব্দ। মনে হলো তার শরীরে যেন অন্য কেউ অবস্থান করছে। সে মেয়েলি কণ্ঠে আমাকে উদ্দেশ্য করে বলল, কিরে তারানাথ, নিজের পরিচয় লুকিয়ে এখানে এসেছিস বলে ভাবিস না যে আমি তোকে চিনতে পারবো না। আমি সবটাই আন্দাজ করতে পেরেছি। তুই ভাবলি কি করে যে তোকে এত সহজে নিজের কাজে সিদ্ধিলাভ করতে দেব? এই শরীর আমার, প্রবালের শরীর আমার। ওর কপাল ভালো যে ওকে আমি এখনো জীবিত রেখেছি। ও আমার থেকে যত দূরেই পালিয়ে যাক না কেন, ওকে আমার কাছে ফিরে আসতেই হতো। আমি ওকে নিজের মন্ত্র বলের দ্বারা বশীভূত করে রেখেছি। ওর যে মরেও নিস্তার নেই। ওর মধ্যে থেকেই প্রবালের গলা থেকে কান্নার সুর ভেসে আসতে লাগলো। প্রবাল আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমাকে বাঁচান বাবা, দয়া করে আমাকে রক্ষা করুন বাবা। সে আমার উপরে কবজা করে নিয়েছে। সে অজান্তেই সবটা বুঝে গিয়েছে বাবা। আমার দমটা বন্ধ হয়ে আসছে বাবা। সে মেরে ফেলবে আমাকে। রক্ষা করুন বাবা। আমিও এইসব দেখে একেবারে হতভম্ব হয়ে গেলাম। প্রবালের হাতের লাল সুতোটা দেখলাম মাটিতে পড়ে গিয়েছে। বুঝলাম ওই কারণেই বিপদটা ঘটেছে। আমি ওই পরিস্থিতিতে যদি সেদিন এগিয়ে গিয়ে প্রবালের হাতে সুতোটা পরিয়ে না দিতাম, তাহলে হয়তো সত্যি সেদিন তার মৃত্যু ঘটত। আমি সেদিন সাহসের সাথে ওর শরীরটাকে নিচে নামিয়ে হাতে ওটি পরিয়ে দিতেই সব সমস্যার সমাধান হয়ে গেল। দেখলাম প্রবালের দেহটি একেবারে শান্ত হয়ে গেল। অবচেতন অবস্থায় সে কেবল আমার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থাকবার পরেই জ্ঞান হারিয়ে ফেলল। আমি নিজের চোখে সেদিন বিষয়টি দেখতে পেয়েছিলাম। পরিস্থিতি যে কতখানি ভয়ানক আকার ধারণ করতে পারে সেটি চোখের সামনে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। সেদিন আমিও অন্ন গ্রহণ করলাম না। সারা রাত প্রবালের মাথার কাছে বসে পাহারা দিলাম তাকে। এরপরে ভোরের দিকে কখন জানি চোখটা লেগে গিয়েছিল, আন্দাজ করতে পারিনি। আমি চোখ খুলতে দেখলাম প্রবাল পাশে নেই। আমি উঠে তাকে এদিক ওদিক খুঁজতে শুরু করলাম। চিন্তার কারণটা ছিল অন্য জায়গায়। সেই ডাকিনি তাকে সম্মোহন করে নিজের সাথে নিয়ে চলে গিয়েছে কিনা এটা ভাবতেই আবারও মনে পড়ল ওই তাবিজের কথা। ভাবলাম সেটি যতক্ষণ ওর শরীরের সাথে বাঁধা রয়েছে, ওই ডাকিনি তার কোনো ক্ষতি করতে পারবে না। আমি বাইরের দরজায় এসে দেখলাম প্রবাল চুপচাপ বাঁশের সাথে হেলান দিয়ে রয়েছে। দেখলাম ওর চোখের পাতা ভিজে। বুঝলাম শোকের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েছে সে। কি বা বয়স ছেলেটার। আমি তাকে বললাম, আচ্ছা প্রবাল, তোমার কোনো মনের মানুষ নেই? মানে যাকে তুমি ভালোবেসে নিজের মনের দুঃখের কথা সব জানাতে পারো? না বাবা,
এইসবের কথা কোনোদিনই আমার মাথায় আসেনি। শহরে তো অনেকের সাথেই পরিচয় হয়েছিল, তবে আমি বাবা মার ইচ্ছেতেই কাউকে ঘরে নিয়ে আসতে চেয়েছিলাম, সেই জন্যেই আর এসব কিছুই হয়নি। আসলে এই সমস্ত কথা ভাবতে ভাবতেই কখন যে এত বড় একটা অভিশাপকে নিজের গলায় ঝুলিয়ে নিলাম তা আমি টেরই পাইনি। সেই তো রয়েছে আমার সাথে, দেখবেন একদিন সেই আমাকে নিয়ে গায়েব হয়ে যাবে। আহা, এভাবে ভেবো না। যতই ক্ষতির চিন্তা করবে ক্ষতি ততই বাড়বে। শোনো প্রবাল, আমাদেরকে আজকে রাতের মধ্যেই ওই জঙ্গলের উদ্দেশ্যে বাড়ি দিতে হবে। সেখানেই কিছু না কিছু ঠিকই খুঁজে পাওয়া যাবে। কোনো অতীতের সন্ধানে বেরোলে অতীত ঠিকই আমাদের সামনে এসে দাঁড়ায়। হতে পারে এত অন্ধকারের মধ্যেও কোনো আলোর উচ্ছ্বাস আমাদের জন্য অপেক্ষা করে আছে। দেখলাম আমার কথাগুলি শুনে প্রবাল অনেকটাই আশ্বস্ত হতে পেরেছে। সে বলল, বেশ, আপনি যখন বলছেন তখন বিশ্বাস করলাম। আজ রাতের বেলায় তবে ওই জঙ্গলের উদ্দেশ্যে আমরা রওনা হব। তবে তার আগে আমাকে একবার ওই মোড়লের বাড়িতে যেতে হবে। তার থেকে ওই আঁকা ছবিটা নিয়ে আসতে হবে। ওই ছবির মধ্যেই লুকিয়ে রয়েছে এক বিশেষ শক্তি, যার দ্বারা এই অনুসন্ধানকে সমাপ্ত করা যাবে। জানি না আমার জীবন আমাকে কোন দিকে টেনে নিয়ে যাচ্ছে, তবে এইটুকু আন্দাজ করতে পারি, মোড়ল মশাইয়ের দেখানো ওই ছবিটির পরেই আমার জীবনে এই অভিশাপ নেমে এসেছিল। তাই সেই অর্থে এই অভিশাপকে খণ্ডন করার মধ্যে দিয়েই হয়তো আমরা এই সব কিছুর কোনো একটা নতুন বিহিত খুঁজে পাব। আমি জানতাম প্রবাল শেষ পর্যন্ত ঠিকই রাজি হয়ে যাবে। সে সময় মতো মোড়লের বাড়ি থেকে ওই ছবিটিকে নিয়ে এলো। তারপরে বলল, এই নিন বাবা, এইবার ছবিটা আমরা হাতে পেয়েছি। এবারে আশা করি এর একটা বিহিত বেরোবে। আমি সেই ছবিটিকে হাতে নিয়ে বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে দেখলাম। এরপর প্রবালকে বললাম, তুমি মোড়লের বাড়ি থেকে এটি পেলে কিভাবে? আগে ওনার স্ত্রী আমাকে এটি দিলেন। আসলে ওনাদেরও তো একই রকম অবস্থা। গ্রামের মধ্যে এর পরেও নাকি অনেকের স্বামী কিংবা ছেলে একইভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তাদের কারোর কোনো হদিশ পাওয়া যায়নি। বুঝলাম, পরিস্থিতি খুবই জটিল। তাই আমি প্রবালকে বললাম, আমরা আজকে এই অভিযানের দিকে পা বাড়াবো। আশা করি এসবের থেকে একটা উপায় ঠিকই আবিষ্কার করে উঠতে পারবো। দেখতে দেখতে রাত আরো গভীর হয়ে এলো। বুঝলাম এটাই উপযুক্ত সময়। প্রবালকে বললাম, প্রবাল, এবারে আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। ওই জঙ্গলের উদ্দেশ্যে বেরোনোর আগে আমি মন্ত্রের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে নেব, যাতে কোনো অপশক্তি আমাকে স্পর্শ করতে না পারে। আর তোমার হাতে থাকা ওই কবচটি তোমাকে ঠিক রক্ষা করে নিয়ে যাবে। আমি তোমাকে লক্ষ্য করে এগোতে থাকবো। আমাদের সামনে থাকবে একটি ফলক, তুমি সেটিকে হাওয়ায় উঠতে দেখবে। ওই ফলকটি আমাদেরকে যেদিকে নিয়ে যাবে আমাদেরকে ঠিক সেই দিকেই অগ্রসর হতে হবে। এটি একমাত্র উপায় বলতে পারো। সেটির মধ্যে দিয়েই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব। আমি ও প্রবাল বেরিয়ে পড়লাম। এরপরে জঙ্গলের দিকে এগোতে শুরু করলাম। আমি এক বিশেষ মন্ত্রের সাহায্যে নিজের শরীর ও আত্মাকে পরিশুদ্ধ করে নিলাম। আসলে এই মুহূর্তে ওই কালো শক্তি যদি আমার উপরেও প্রভাব বিস্তার করে তখন আমার দিক ভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ভেবেই আমি সেদিন নিজেকে পরিশুদ্ধ করে নিয়েছিলাম। এরপরে ওই জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে যেতে শুরু করলাম। এমন সময় দেখলাম কোথা থেকে প্রচণ্ড জোরে ঝড় উঠল। বাতাসের সাথে ধূলিকণাগুলি উড়ে এসে আমাদের চোখে মুখে প্রবেশ করতে শুরু করলো। আমরা ঠিকমতো পথ দেখতে পাচ্ছিলাম না, কিন্তু ওই ফলকটি ছিল ঈশ্বরের বরদানের মতো। সেটি সঠিকভাবেই
আমাদেরকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যেতে লাগলো। আমি প্রবালকে সজাগ থাকতে বললাম। এমন সময় দেখলাম সেই হাওয়ার গতিকে এড়িয়ে গিয়ে ফলকটি অন্য কোনো দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের। সেদিকে ছুটে যেতে থাকলাম আমরা। হঠাৎ সামনে পড়ল একটি সুবিশাল বাড়ি, কিন্তু সেটির ভগ্ন অবস্থা আমাদেরকে অনেক কিছুই প্রমাণ করে দিয়ে যাচ্ছিল। বাড়িটিকে দেখা মাত্রই প্রবাল বলে উঠল, এইটি হয়তো জমিদার বাড়ি, কারণ গ্রামের মধ্যে এত বড় একটা পুরনো বাড়ি, এটা জমিদার বাড়ি ছাড়া অন্য কিছু হতেই পারে না। আমি এ বিষয়ে একেবারে নিশ্চিত। আমিও বিষয়টা ভালোভাবে প্রত্যক্ষ করবার পরে বুঝতে পারলাম সে যথার্থই বলেছে। এরপরে আমি তাকে সঙ্গে নিয়ে সেই জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করলাম। জায়গাটি ছিল ধুলো ময়লায় আবদ্ধ। ওই অন্ধকারের মধ্যে কিছুই দেখতে পাচ্ছিলাম না। এই সময় পাশে কিছু খড়কুটো পড়ে থাকতে দেখলাম। ভাবলাম এটাই উপায়, যে করেই হোক আগুনের ব্যবস্থা করতেই হবে। দুটো পাথর খুঁজে এনে সেই দুটো পাথরের টুকরোকে বারে বারে ঘষা দিয়ে আগুন জ্বালাতে সচেষ্ট হলাম। কিছুক্ষণ বাদে সেটির থেকে উদিত হওয়া স্ফুলিঙ্গের মাধ্যমে সামনে পড়ে থাকা কিছু খড়কুটোয় আগুন ধরাতে সচেষ্ট হলাম। এরপরে বাড়ির দালানে পড়ে থাকা একটি পুরনো ন্যাকড়াকে একটা লম্বা বাঁশের বেড়ির সাথে বেঁধে দিয়ে সেটির মুখটিকে ওই খড়কুটোর সামনে ধরতেই তাতে আগুন ধরে গেল। ইচ্ছে থাকলেই উপায় হয় প্রবাল। অন্ধকারকে সরানোর উপায় পেয়ে গেলাম। চলো, এবারে আমাদেরকে বাড়িটির ভিতরে যেতে হবে। বাড়ির ভিতরে প্রবেশ করবার পর থেকেই একটি সুবাস আমাকে তাড়া করে বেড়াতে শুরু করলো। মনে হলো সেটি যেন আমাকে ধাওয়া করেই চলেছে, তার দিকে আকর্ষিত করছে। আমি সাথে সাথে সেই ইশারাটি বুঝে ওই সুবাসটিকে লক্ষ্য করেই এগিয়ে যেতে লাগলাম। দেখলাম সেটি আমাদেরকে ওই ভাঙা বাড়ির একেবারে শেষ প্রান্তে নিয়ে গিয়ে আছড়ে ফেলেছে। আমিও প্রবাল একটি ঘরের সামনে এসে হাঁ করে তাকিয়ে রইলাম। দেখলাম ওই ভাঙা বাড়ির মধ্যে কেবল ওই ঘরটি অক্ষত রয়েছে। সেখানে বড় ঝাড়বাতি জ্বলছে। ঘরটিকে দেখে বোঝাই যাচ্ছে না সেটি পুরাতন কোনো মহলের অংশ। প্রবাল সেদিকে পা বাড়াতে যাবে, ঠিক এমন সময় আমি তাকে বাধা দিয়ে বললাম, খবরদার প্রবাল, এখন ওখানে একেবারেই যাবে না। এটা একটা মায়ালোক। বলতে পারো ওই ডাইনি এই মায়ালোকের জন্ম দিয়েছে। এখানে নির্দ্বিধায় প্রবেশ তো করা যাবে, কিন্তু এখান থেকে বেরোনো যাবে না কিছুতেই। ওখানে আটকা পড়লেই সর্বনাশ হবে। আমি এক বিশেষ মন্ত্রের দ্বারা ওই স্থানটিকে অক্ষত বলিষ্ঠ করব। এটি একটি বিশেষ প্রক্রিয়া। এর দ্বারা ওই স্থানে লুকিয়ে থাকা অতীত রহস্য সহজেই আমাদের সামনে ধরা দেবে। এখানে ঠিক কি ঘটেছিল সেটা আমরা দেখতে ও জানতে পারবো। আমিও তাই করলাম। মন্ত্রের উচ্চারণের সাথে সাথেই দেখলাম সেই মায়ালোকের সম্পূর্ণটাই অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছে। কেবল একটি স্থান আলোকিত হয়ে রয়েছে। আমি প্রবালকে বললাম, আমাদেরকে ওই দিকেই যেতে হবে প্রবাল। ওখানে গিয়েই আমরা অতীতকে, বা বলা ভালো আসল রহস্যকে পুনরায় আবিষ্কার করতে পারবো। চলো। আমিও প্রবাল সেখানে প্রবেশ করলাম। সাথে সাথে ওই মায়ালোকের মধ্যে দিয়ে আমাদের চোখের সামনে ফুটে উঠতে থাকলো বিতর্কিত সমস্ত তথ্য। কিছু মানুষকে দেখতে পেলাম। তাদের সাথে ঘটতে থাকা কাহিনীটা যেন আমাদের চোখের সামনেই আরো প্রকট হয়ে ধরা দিতে শুরু করলো। দেখলাম এক জমিদার একটি সুন্দরী কন্যাকে বিবাহ করে নিয়ে এসেছেন। একজন অঙ্কন শিল্পী তার সামনে বসেই তার চিত্রটি অঙ্কন করছেন।
নিজের স্ত্রীর চিত্র অঙ্কিত হতে দেখে জমিদার মশাই বেশ খুশি। তিনি ওই অঙ্কন শিল্পীকে উদ্দেশ্য করে বলছেন, ওর ছবিতে যেন কোনো খুঁত না থাকে। আমার কমলাকে যেন লক্ষ্মীর মতনই লাগে। যদি কোনোভাবে তুমি ওর ছবি বিকৃত করে এঁকেছো, তাহলে কিন্তু আমি তোমার গর্দান নিয়ে নেব। হ্যাঁ, মনে থাকে যেন। দেখলাম ওই অঙ্কন শিল্পী ঘাড় নেড়ে জমিদারকে সম্মতি জানালেন। এরপরে ওই জমিদার কক্ষ থেকে বেরিয়ে গেলেন। চিত্রশিল্পী নিজের কাজ সুনিপুণতার সাথে করে চললেন। এমন সময় ওই অঙ্কন শিল্পীর সামনে এসে দাঁড়ালেন সেই রমণী। তারপরে তার চোখের দিকে তাকিয়ে তাকে সম্মোহন করবার চেষ্টা করতে লাগলেন। অঙ্কন শিল্পীর হাত থেকে পড়ে গেল সেই তুলিটা। এরপরে ওই মেয়েটির ইশারায় তিনি মেয়েটির দিকে আকৃষ্ট হয়ে এগিয়ে যেতে থাকলেন। মেয়েটি তাকে নিজের আরো কাছে নিয়ে যেতে শুরু করল। ঘরের আলোটিকেও সে নিভিয়ে দিল। উভয়ের দৈহিক মিলনের মুহূর্ত উপস্থিত হল। সম্মোহনের একেবারে শেষ পর্যায়ে দেখলাম পরিবেশটা একেবারে বদলে গিয়েছে। ওই মেয়েটি পরিবর্তিত হয়েছে এক ভয়ঙ্কর দানবীতে। দেখলাম সেই অঙ্কন শিল্পী চিৎকার করছে, আর সেই দানবী তার সদন্তগুলিকে ওই অঙ্কন শিল্পীর ঘাড়ে ঢুকিয়ে দিয়ে তার রক্ত চুষে নিচ্ছে। সেই সাথে তারস্বরে চিৎকারের শব্দ ধ্বনিত হয়ে চলেছে গোটা ঘরে। কিছুক্ষণের মধ্যেই অঙ্কন শিল্পীর সেই বিবস্ত্র হয়ে পড়ে থাকা মৃতদেহকে পদদলিত করে বেরিয়ে গেল সেই রাক্ষসী। এরপরেই চলতে থাকলো তাণ্ডব নৃত্য। একে একে এই জমিদার বাড়ির সকল পুরুষকেই সে গ্রাস করতে থাকলো। নিজের প্রতি সম্মোহিত করে তাদের শরীর থেকে রক্ত চুষে খেতে লাগলো ওই পিশাচ রমণী। সকলের চিৎকারে ফেটে পড়তে থাকলো গোটা মহল। প্রতিটি পুরুষকে নিজের দিকে সম্মোহিত করার পরেই তাদেরকে সে মেরে ফেলতে লাগলো। এইভাবেই নিজের যৌবনকে ধরে রাখতে শুরু করলো সে। শেষে জমিদারের প্রাণটাকেও হরণ করলো সে। এরপরে অট্টহাসিতে ফেটে পড়তে লাগলো গোটা স্থানটি। দেখলাম সেই পরিসরের আলো নিভে গিয়েছে। আমাদের চারিদিকে একটা দমকা হাওয়ার রেশ স্পষ্ট অনুভূত হচ্ছে। কেউ যেন আমাদের চারিপাশে ঘিরে ধরে বলছে, তোদেরকেও আমি এখানে বন্দি করেছি। তোরা কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। তোদেরকে আর এখান থেকে বাইরে যেতে দেব না। এইবার তোদেরকেও এইভাবেই শেষ হতে হবে। এমন সময় দেখলাম হঠাৎ করে একটি কালো রঙের ধোঁয়া আমাদের চারিপাশে ঘুরছে। ঘরের এক কোণে পড়ে থাকা ওই মশালের আলোটিতেই চোখে পড়ল সেটি। আমরা যেদিকে দাঁড়িয়েছিলাম সেখানকার অন্ধকারটি কিছুই পরিষ্কারভাবে দেখতে দিচ্ছিল না। মশালটিকে লক্ষ্য করে সেদিকে এগোতে যাব, ঠিক সেই মুহূর্তেই মশালের আগুনটিও ওই বাতাসের সংস্পর্শে এসেই একেবারে নিভে গেল। অন্ধকারে হাত নাড়তে লাগলাম আমি। আমার কাছেই ছিল ওই ছবিটি। আমি প্রবালকে বললাম, এভাবে হবে না, সে আমাদেরকে শেষ করে ফেলবে। এখান থেকে বেরিয়ে আমাদেরকে গ্রামের শ্মশানের অভিমুখে যেতে হবে। কোথায় রয়েছে গ্রামের শ্মশান তুমি কিছু জানো? হ্যাঁ, আমি জানি। আপনি আমার সাথে আসুন। আমি তাকে সঙ্গে নিয়ে সেদিকে এগিয়ে যেতে লাগলাম। এরপরে শ্মশানে এসে পৌঁছতেই আমি তাকে বললাম, প্রবাল, প্রবাল, ওই দেখো, ওই চুলিটায় আগুন জ্বলছে। চলো, সেদিকে এগিয়ে যেতে হবে। এবার এই ছবিটিকে ওই আগুনের মধ্যে ফেলে দিতে হবে। এটির মধ্যেই ওই ডাইনির প্রাণ লুকিয়ে রয়েছে। আমি জানি ওই অঙ্কন শিল্পী যখন এটি অঙ্কন করেছিল
তখন এই ডাইনি নিজের আত্মাকে এটির মধ্যে স্থানান্তরিত করে রেখেছিল। সে জানতো পরবর্তীতে যদি কেউ তার আসল চেহারাটি দেখতে পায় তাহলে সে তাকে শেষ করে ফেলতে পারবে। তাই তুমি যদি এটিকে এই মুহূর্তে বিনষ্ট করে ফেলতে পারো তাহলেই সে পুরো শেষ হয়ে যাবে। যাও, ওই চুল্লির দিকে এগিয়ে যাও। আবার দেখলাম মেঘ গর্জন করতে শুরু করেছে। একটি প্রবল বাতাস শোঁ শোঁ শব্দ করে প্রবালকে ওইদিকে যেতে আটকাতে চাইছে। তবুও সমস্ত বিপত্তিকে ঠেলে প্রবাল সেদিকে এগিয়ে যেতে লাগলো। দেখলাম সেই কালো ধোঁয়াটিও তাকে ধাওয়া করেছে। প্রবাল চিতার কাছে পৌঁছতেই আমি তাকে ওই ছবিটিকে সেই জ্বলন্ত চিতার মধ্যে ফেলে দিতে বললাম, কিন্তু সেই ডাইনি নিজের সাথেই প্রবালকেও সেই চিতার আগুনের মধ্যে নিয়ে প্রবেশ করলো। আমি দৌড়ে এগিয়ে গিয়েও প্রবালকে রক্ষা করতে পারলাম না। প্রবালের শরীরটা ভস্মীভূত হওয়ার পূর্বে সে আমাকে উদ্দেশ্য করে বলে গিয়েছিল, আমার এই পৃথিবীতে আর কেউ নেই। আমি নিজেকে শেষ করে এই গ্রামকে রক্ষা করে গেলাম। এই ডাইনি যে পুরুষকে ভোগ করেও নিজের করতে পারেনি সে তাকে নিজের সাথে নিয়ে যায়। আমিও তাই নিজেকে শেষ করলাম। তাতে যদি এই গ্রাম উদ্ধার পায়, আমাকে ক্ষমা করে দেবেন বাবা, আমাকে ক্ষমা করে দেবেন। দাউ দাউ করে জ্বলতে থাকলো আগুনের শিখা। এরপরে সবকিছু ওই আগুনেই ভস্মীভূত হয়ে গেল। প্রবালের অন্তিম চিৎকারটা আমার কানে আসা পর্যন্ত আমি ওই স্থানেই ঠায় দাঁড়িয়েছিলাম। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু সেদিন আমি এত চেষ্টার পরেও প্রবালকে উদ্ধার করতে পারলাম না। এই গ্লানিটা আমায় কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছিল। সেই খারাপ লাগাটা আজও আমাকে ব্যথা দেয়। তবে এটা ভেবেও শান্তি পাই যে গ্রামের মানুষরা সেই ঘটনার পরে আর কোনোদিনও কোনো অশুভ শক্তির আওতায় পড়েনি। এইবার তারানাথ চুপ করে রইলেন। দেখলাম তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমরাও ওই কাহিনীটিকে শুনে শোকস্তব্ধ হয়ে পড়েছিলাম। তারানাথের গল্পের স্বাদটাই এমন। শোনার পরে আলাদা এক সম্মোহনের ঘোরে চলে যাই আমরা। তবে বলাই বাহুল্য, সেই সম্মোহন ক্ষতিকারক নয়, ক্ষতি লাঘবকারী। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।